সবাইকে জানাই অনেক অনেক আন্তরিক শুভকামনা। তো আজকে ফেসবুক লাইভে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আমি আগেই বলেছি যে আমি কিভাবে, আপনারা অনেকেই জানেন যে আমি কবিতা লিখি। তো এই কবিতার জগতে আমি কিভাবে আসলাম এই বিষয়টা আপনাদেরকে আমি তুলে ধরছি। তো এটা অনেক দিন আগেকারেরই কথা। সেটা হলো আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন বাবা বাড়িতে একটা পেপার নিয়ে আসে। তো পেপারে আমি দেখতে পাই যে 7-8-এর ছেলেরা কবিতা লিখেছে। সেইটা থেকে আমার একটা মনের মধ্যে আগ্রহ সৃষ্টি হয় যে ক্লাস 7-8-এর ছেলেরা যদি কবিতা লিখতে পারে, আমি কি পারবো? সেই তখন ক্লাস 9-এ পড়ি, অনেক দিন আগেকারের কথা। তখন আমি ফার্স্ট ট্রাই করি। তো খাতায় লিখতে থাকলাম, দেখলাম মোটামুটি ছন্দ মিলাতে পারছি। তারপর বন্ধুবান্ধবদেরকে দেখাতে লাগলাম যে আমি এরকম কবিতা লিখছি। তখন মানে নিজের প্রতি কোনো মতেই একটা তৈরি হচ্ছে না যে আমি কবিতা লিখতে পারবো। তো সেই ক্লাস 9-এ আমি কতগুলো কবিতা লিখি, ডায়েরিতে লিখে রাখি। তারপর মাধ্যমিক দেওয়ার পর সায়েন্স নিয়ে ভর্তি হয়, কাজেই পড়াশোনার প্রচণ্ড চাপ ছিল। তবুও 11-12 আগে তো আলাদা আলাদা পরীক্ষা হতো। তো 11-এ যখন উঠি নতুন ক্লাসে, তো আমি আমার একজন স্যার, আমার গণিতের যিনি শিক্ষক ছিলেন, তিনি এখনও আছেন। তো সেই গণিতের শিক্ষক তিনি এই খবরটা আমার জানতে পারেন যে আমি এরকম কবিতা লেখালেখি করি। তো তিনি আমাকে উৎসাহ দেন। তিনার উৎসাহে আমি তখন সেই ক্লাস 11-এও বেশ কয়েকটি কবিতা লিখি। তো তারপর পড়াশোনা প্রচণ্ড চাপ পড়ে যায়, দিয়ে কবিতা লেখা ছেড়ে দিই। 12-এ আর তেমন লিখিনি, আর তারপরে কলেজ লাইফে। তো তারপর দীর্ঘদিন কবিতা লেখা বন্ধ থাকে, বহু বছর। তো তখন আমি মোটামুটি 20-25টা কবিতা লিখেছিলাম। তো তারপর ফেসবুকে আমি অনেক দিন থেকে অ্যাকাউন্ট খোলা থাকলেও আমি অ্যাক্টিভ আছি এই 17 সাল থেকে। তখন একটা কবিতার পেজ খুলি। তো সেখানে কি করলাম, এই যে ডায়েরিতে লিখে রেখেছিলাম কবিতাগুলো, সেইগুলো ওতে আপলোড করে দিই। তো এসব ফেসবুকে আমি অতটা অ্যাক্টিভ থাকতাম না, পড়াশোনার জগতে ছিলাম। তো তারপর এই 2020 সালে নতুন করে কবিতার জগতে প্রবেশ। সেটা হলো আমার ফ্রেন্ড লিস্টে সৈয়দ রওশন জামির বলে একজন ব্যক্তি আছেন। তো উনি একজন কবি। তো উনি আমাকে একটা কবিতার গ্রুপে, সত্য সম্প্রীতি সাহিত্য মানবতার কণ্ঠ পরিবার, ওই গ্রুপে উনি আমাকে যুক্ত করে দেন। তো দেখি ওই গ্রুপে বিভিন্ন অসংখ্য কবিরা কবিতা লিখে। তারপর দেখলাম যে কবিতার সম্মাননা দেওয়া হয়, যে প্রতিদিন যে অসংখ্য কবিতা আসে সেখান থেকে 5 জন বা 10 জনকে কবিতার সম্মাননা দেওয়া হয়। তো সেইখানে আমি কবিতা দিতে শুরু করি। তারপর আমার এই 2020 সালেই যে আমফান ঝড় হয়, এই আমফান ঝড়ের পরে আমি একটা কবিতা লিখি। তো সেই সময় আমিও সম্মাননা পাই। তখন আমি প্রচণ্ড খুশি হই, যেহেতু প্রতিদিন অসংখ্য কবিদের কবিতার মধ্যে থেকে 5 জনের সিলেক্ট হওয়া, সেটা একটা সত্যি খুশির ব্যাপার। তো ঘটনাটা এমনই ঘটেছিল যে আমি কবিতার জগৎ থেকে সম্পূর্ণ বেরিয়ে যাচ্ছিলাম। তাহলে সেই কথাটাই বলছি, শুনুন।
আমি ভাবলাম যে আমি অন্য জগতে ব্যস্ত আছি, তো এইসব কবিতা লিখে আমি টাইম নষ্ট করব না, আর আমার অতটা ভালো লাগছে না। তো আমি ওই গ্রুপটা থেকে বেরিয়েও যাই এমনকি। তো তারপরেই যাকে বলে যে যেভাবে ফিরে আসা। তো তারপরে আমাকে উনি ট্যাগ করেন যে আমি সম্মাননা পেয়েছি। তখন আবার প্রচণ্ড উৎসাহে আমি ওই গ্রুপে যুক্ত হই এবং আরও অন্যান্য গ্রুপে ফেসবুকের যুক্ত হয়ে তারপরে এই মুক্ত বিহঙ্গ সাহিত্য পরিবার প্রথম আমি মধ্যবিত্ত বলে একটা কবিতা লিখি, সেই কবিতাটা আমাকে সম্মাননা দেয়। তখন আমি প্রচণ্ড খুশি হয়ে যাই। তারপর আমি মাঝে মধ্যে কবিতা লেখা শুরু করি, কবিতা লিখি আর আরও অন্যান্য গ্রুপে পোস্ট করি। তো এটা একটা আগ্রহের বিষয়। আর আগে ছোট ছিলাম, তো এখন কিছুটা অভিজ্ঞতা আছে, কিন্তু তবুও আমি বাংলা সাবজেক্টটা উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছিলাম। তারপরে আমার বিজ্ঞান বিষয়, তো সেহেতু আমি বাংলা নিয়ে আর বেশি দূর পড়াশোনা করিনি। কাজেই আমার বাংলা সাহিত্য সম্পর্কে আমার দক্ষতা কম। তো যে সাধারণ যেটুকু জানি সেটা থেকে আমি লেখার চেষ্টা করি, সেই জন্য আমার সমস্ত কবিতার ভাষাই সহজ সরল হয়। তো আপনারা দেখেছেন যে আমার অসংখ্য কবিতা বিভিন্ন ফেসবুক গ্রুপে সম্মানিত হয়েছে, সেগুলো থেকে আমি প্রচণ্ড উৎসাহ পেয়েছি। তো এই কবিতার জগতে বর্তমানে এই ফেসবুকে যে বিভিন্ন ধরনের গ্রুপ আছে, বিভিন্ন গ্রুপ আছে, এইগুলোর ভূমিকা এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কারণ পড়াশোনা পাশাপাশি আপনার আমার সবার মধ্যেই হয়তো অন্যান্য কোনো প্রতিভা লুকিয়ে রয়েছে। তো সেই জন্য শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চর্চারও দরকার আছে। আমি নিজেই জানতাম না যে আমি এত কবিতা লিখতে পারবো। আমাকে যদি না ওই দিনে সৈয়দ রওশন জামিল স্যার ওই গ্রুপটাই না যুক্ত করতো, আমি তারপরে অসংখ্য কবিতা লিখেছি এবং যেগুলি বিভিন্ন গ্রুপে একাধিক সম্মানে সম্মানিত হয়েছে। তো উনি যদি না আমাকে যুক্ত করতেন, আমি সত্যিই আসতাম না, এই কবিতার জগৎ থেকে ছেড়ে বেরিয়ে গেছিলাম। কাজেই তিনার প্রতি আমি অসংখ্য কৃতজ্ঞতা জানাই। এবং তারপর অন্যান্য বিভিন্ন গ্রুপ থেকে তো সম্মাননা পেয়েছি এবং তাদের উৎসাহ পেয়েছি। সেই জন্য কবিতাকে ভালোবেসে মাঝে মধ্যে আমি কবিতা লিখি। তবে এই কবিতা লেখার জন্য যারা ছাত্রছাত্রী আছে তাদের বলবো, যাদের পড়াশোনার প্রচণ্ড চাপ, তারা সময়ের ফাঁকে যদি অবসর সময় হলে চেষ্টা করবে। কিন্তু আমার যেন প্রথম কবিতা লিখতে প্রচুর সময় লেগেছিল। ঠিক আছে, আমি অতটা প্রতিভাবান নয়, তো কবিতাকে ভালোবাসি, সেই হিসাবে চেষ্টা করি। কাজে আমি যখন সেই 9 বা 11-এ লিখেছিলাম, তখন আমার প্রচুর সময় নষ্ট হতো। একটা কবিতা লিখতে প্রায় 1 ঘন্টা সময় চলে যেত। তো সেই জন্য তারপর আমি কবিতা লেখা ছেড়ে দিই, কারণ পড়াশোনায় টাইম নষ্ট হয়। তো যারা পড়াশোনার জগতের বাইরে বা যারা বিভিন্ন এস্টাবলিশড হয়ে গেছেন, শিক্ষিত, তো আপনারা চেষ্টা করলেই লিখতে পারবেন। তো সেই বিষয়টা আসছি যে আমি কিভাবে লিখি। তো যে কোনো বিষয় সম্পর্কে আপনি কবিতা লিখতে হলে সেই বিষয়টা কি, সেইটা নিয়ে আগে একটু ভাবতে হবে যে এই বিষয় সম্পর্কে কি কি আছে, সেইটাকে আগে ভেবে নিয়ে তারপর লিখতে হবে, আর ছন্দগুলো মিলাতে হবে। তো আমি বললাম যে আমি বাংলা সাহিত্য জগতের সেরকম দক্ষতা নেই, কারণ আমি এইচএসের পর বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি। কাজেই আমি আমার খুবই অল্প জ্ঞান বুদ্ধিতে লেখালেখি করি। তো আপনারা অনেকে অসংখ্য আরও উচ্চশিক্ষিত এবং বাংলা সাহিত্য জগতে অভিজ্ঞতা আছেন, যারা হয়তো চেষ্টা করলেই কবিতা লিখতে পারবেন, যারা বিভিন্ন কর্মের সূত্রে ব্যস্ত এবং তার পাশাপাশি অবসর সময়ে লিখতে পারেন।
এইভাবে কবিতা লিখবেন। বাংলা সাহিত্য জগতে হয়তো আপনাদের মধ্যে হয়তো অসংখ্য প্রতিভা লুকিয়ে রয়েছে, আপনারা চেষ্টা করলেও বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করতে পারেন। কারণ আমি যেখানে এত অল্প জ্ঞান বুদ্ধি নিয়েও কবিতা লিখতে পারি, আপনারা নিশ্চয়ই পারবেন। তো আমার কবিতাগুলি আপনারা দেখেছেন অসংখ্য রয়েছে, তার মধ্যে কতগুলি উল্লেখযোগ্য হলো মধ্যবিত্ত, তারপর হচ্ছে স্মরণে মৃত্যু, সেটা বড় কথা নয়, ইচ্ছে, এরকম অসংখ্য রয়েছে। তো সেইগুলো কবিতাগুলি আমি এই কমেন্টে দিয়ে দেবো। তাছাড়া আমার একটি পেজ রয়েছে এসকে সানাউল আলম, তো ওই পেজে যে আপনারা আমার কবিতাগুলি পড়তে পারেন। তো আজকে লাইভে আসার মেন আমার দুটো উদ্দেশ্য, সেটা হলো যে আমি কিভাবে এই কবিতার জগতে প্রবেশ করলাম, এবং আপনাদের মধ্যেও হয়তো প্রতিভা রয়েছে, আপনারাও চেষ্টা করলে কবিতা লিখতে পারেন। ঠিক আছে, আশা করি সকলে ভালো আছেন। যারা গত 1-1.5 বছর ধরে আমার সাথে ফ্রেন্ডশিপ আছেন, তারা আশা করি আমার বিভিন্ন কবিতাগুলি পড়েছেন, না পড়ে থাকলে পড়বেন। আর একটা কথা, এই যে ফেসবুকে বিভিন্ন গ্রুপগুলিতে যে সমস্ত কবিগণ রয়েছেন এবং সদস্যগণ, তাদের প্রতি একটা অনুরোধ যে আপনারা অন্যান্য নিজেদের কবিতার পাশাপাশি অন্যান্য কবিদের কবিতাগুলিতে লাইক কমেন্ট করবেন। ঠিক আছে, আমি ফেসবুকে কম অ্যাক্টিভ থাকি, তো যতটুকু সময় অ্যাক্টিভ থাকি চেষ্টা করি লাইক কমেন্ট করার। ঠিক আছে, আমি ফেসবুকটায় কম অ্যাক্টিভ থাকি, কাজেই যে সময়টা অ্যাক্টিভ থাকি আমি চেষ্টা করি লাইক কমেন্ট করার। তো আপনারা চেষ্টা করবেন যে অন্যান্য কবিদের কবিতাগুলিতে লাইক কমেন্ট করে উৎসাহিত করার, কারণ এই লাইক কমেন্ট পেলেই তারা আবার কবিতা লেখার জন্য অনুপ্রেরণা পাবে। ঠিক আছে, কাজে আমি আমার যে দুটি কথা শেয়ার করতে চেয়েছিলাম আজকে, সেগুলি বললাম। আশা করি আপনারাও চেষ্টা করলে কবিতা লিখতে পারবেন। তো একটা কবিতা আবৃত্তি করে শোনাই, সেটা হচ্ছে, এই কবিতাটা ভারত বাংলাদেশ বিভিন্ন গ্রুপে অসংখ্য সম্মানে সম্মানিত হয়েছে। তো কবিতাটার নাম হলো স্মরণে মৃত্যু। আমাদের সবাইকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কাজেই মৃত্যুর কথা ভুলে গেলে চলবে না। যে কোনো সময় যে কোনো মুহূর্তেই আমাদের মৃত্যু হতে পারে। তো সেই জন্য আমি লিখেছিলাম স্মরণে মৃত্যু। আর একটা খুবই দুঃখের কথা শেয়ার করছি, সেটা হলো এই আজকের বাড়ি গত বৃহস্পতিবার 11ই মার্চ আমার একজন খুব প্রিয় মানুষ সৈয়দ আবুল বাশার সাহেব, উনি এক দুর্ঘটনায় ইহজীবন ত্যাগ করেছেন। তিনার জন্য আমি খুবই মর্মাহত ও দুঃখিত। তার আত্মার শান্তির প্রার্থনা করি। তো একটা কবিতা বলে আজকে লাইভ শেষ করব, সেটা হলো স্মরণে মৃত্যু। এটা আমি কয়েকদিন আগে অডিও রেকর্ডিং করেছিলাম, তো আজকে ভিডিও করছি। স্মরণে মৃত্যু। এই ইহজীবন বড়ই অনিশ্চয়তাময়, যে কোনো মুহূর্তে পরিস্থিতির বদল হয়। ভেবে দেখো এ জীবনে কতবার কতক্ষণে হয়েছিলে তুমি মৃত্যুর সম্মুখীনে। বেঁচে আছে এ জীবন মৃত্যুর সাথেই, নিঃশ্বাস ফুরিয়ে যাবে যে কোনো মুহূর্তেই। মৌত যে কখন হবে কেউ সেটা জানে না,
মৌতের কষ্ট কেমন জানি না তার বর্ণনা। চোখের সামনে দেখছো যারে, কিছু সময় পরে তারে মৃত্যু গ্রাস করতে পারে। দেখো পার্থিব দেহটারে, অনুভব করো তব অন্তরে। যতই অর্থবান হও না কেন, দেহের কঠিন রোগ আসে জানো। অনেক রোগ নিরাময় হয় না, শেষ উপায় স্রষ্টার নিকট প্রার্থনা। এই মাটির দেহ হয়ে যাবে ক্ষয়, কর্মে পরিচয় ফল পাবে নিশ্চয়। পরিস্থিতি যেমনই হোক হতাশ হয় না, অন্যের সাথে নিজেকে করো না তুলনা। অতি উচ্ছৃঙ্খল উচ্ছ্বসিত হওয়া ভালো নয়, সৃষ্টিকর্তা দেখছেন সব, করিও তাকে ভয়। সৎ পথে কাটাও জীবন, যতই হোক কষ্ট, কঠিন শাস্তি পেতে হবে, হইও না পথভ্রষ্ট। আর একটা কবিতা, সুশিক্ষিত। কয়েকটা বই, স্টাডি ম্যাটেরিয়ালস অধ্যয়ন করে জীবিকা অর্জন করলেও আসল শিক্ষার পরিচয় তোমার ব্যবহারে, রুচিশীল কথাবার্তায়, গুরুজনের সম্মানে। পিতামাতা ও শুভানোধ্যায়ীদের প্রতি এই মহৎ কৃতজ্ঞতাবোধ অনুধাবনে, কর্তব্য পালনে দায়িত্বশীলতায়। পুঁথিগত বিদ্যা খুবই সীমিত, নিজেকে বেশি বড় ভাব মনে করবেন না। আপনার থেকেও অনেক গুণী মানুষ আছেন যারা একেবারেই অহংকার শূন্য, মহৎ হৃদয়, মানসিকতা মনুষ্যত্বপূর্ণ। আর মহান বিজ্ঞানী বলে গেছেন, আমাদের জ্ঞানের পরিধি খুবই ক্ষুদ্র, সমুদ্রের ধারে নুড়িকণা মাত্র। নৈতিক শিক্ষা না থাকলে নিজের স্বার্থ চরিতার্থের জন্য অন্যকে নিয়ে হেয় করা, পরিহাস করা, আত্মীয় স্বজনের বিপদে মুখ ফিরিয়ে রাখা, অন্যের স্বপ্নকে নিয়ে ব্যঙ্গাত্মক হাসি দেওয়া, এইসব অমানুষের পরিচয়। তাই যেন নীতিশিক্ষায় শিক্ষিত হয়, মানবতার শিক্ষায় শিক্ষিত হয়, সবার আগে মনুষ্যত্বের পরিচয়, তবেই সব মানুষের মন করে নেবে জয়। এই সমাজে ভ্রাতৃত্বের বন্ধন চাই, এসো সবাই শান্তি সম্প্রীতির গান গায়। সকলে অনেক ভালো থাকবেন। অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের লাইভ শেষ করছি।